আসসালামু আলাইকুম। নাশিদুর রহমান আমন্ত্রণ জানাচ্ছি আজকের টিভি বাংলার অনুষ্ঠানে। আমরা বেনেকো ফাইন্যান্সের সৌজন্যে মর্টগেজ এবং ফাইন্যান্স সংক্রান্ত আজকে যে আলোচ্য বিষয়, আমরা শরিয়া কমপ্লায়েন্স ফিন্যান্সের ব্যাপারে আলোচনা করব। আমার সাথে যোগদান করবেন বেনেকো ফাইন্যান্সের স্বত্বাধিকারী FCA কোয়ালিফাইড মর্টগেজ অ্যান্ড ফিন্যান্স অ্যাডভাইজার মুস্তাফিজুর রহমান ভাই এবং ইসলামিক ফাইন্যান্স বা শরিয়া কমপ্লায়েন্স ফাইন্যান্সের উপর দীর্ঘ ১ দশকের অভিজ্ঞতা সম্পন্ন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জুনায়েদ সারওয়ার। আমি প্রথমে স্বাগত জানাচ্ছি মুস্তাফিজ ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম নাশিদ ভাই। আপনি কেমন আছেন আজকে? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। এই চরম গরম বৃষ্টি ব্রিটিশ সামার কেমন উপভোগ করছেন? এইবারের সামারটা ডিফারেন্ট অন্যান্য বারের চেয়ে। কোনো হলিডে প্ল্যান নাই। সো এটা বলতে গেলে যে কাইন্ড অফ এক্সেপশনাল একটা সামার হলিডে যাচ্ছে বা সামার টাইম যাচ্ছে। হলিডে ছাড়া আর বাকি অন্যান্য ক্ষেত্রে আমি বলবো কাজের ব্যাপারে লকডাউনের পরে ব্যস্ততা কিছুটা বাড়ছে। আর ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ। আজকে আমরা শরিয়া কমপ্লায়েন্স ফিন্যান্স নিয়ে কথা বলবো। আপনি এই শরিয়া কমপ্লায়েন্স ফিন্যান্স আপনার ব্যবসায়িক ভাবে কবে থেকে ব্যবহার করছেন? আমরা এফসি রেগুলেটেড প্রথম থেকেই। আর আমি 2018 সাল থেকে আমরা শরিয়া কমপ্লায়েন্সের প্রোডাক্টগুলি আমাদের সার্ভিসে ইনক্লুডেড করছি। ইউকেতে বেশ কয়েকটা ব্যাংক আছে যারা ইসলামী মর্টগেজ বা ইসলামিক ফাইন্যান্স যেটা বলেন এই প্রোডাক্টগুলো তারা প্রোভাইড করে। সো নিয়ারলি 3 ইয়ার্স হচ্ছে আমরা এই অ্যাপ্রোচ দিচ্ছি। অন টপ অফ দ্যাট আমি বলবো যে ইউকেতে বা ইংল্যান্ডে স্পেসিফিক্যালি যদি আপনার শরিয়া রিলেটেড মর্টগেজ অথবা ফাইন্যান্স সার্ভিস প্রোভাইড করতে হয় সেটার জন্য এফসি থেকে সেপারেট অথবা এডিশনাল পারমিশন লাগে, যেটা আমাদের আছে। সো ইউকের সব শরিয়া ল্যান্ডার বা সব কমপ্লায়েন্ট ল্যান্ডারের সাথে আমাদের কাজের অভিজ্ঞতা আছে এবং আমরা কাজ করতেছি। আপনার যে এক্সট্রা একটি পারমিশন লাগে ওটাকে কি বলা হয়? এটাকে এফসি এর ভাষায় আমরা বলি এইচপিপি পারমিশন বা হোম পারচেজ প্ল্যান, যেটা আপনার ইসলামিক ফাইন্যান্সের সাথে বা ইসলামিক ফাইন্যান্সের যে আপনার প্রিন্সিপাল সেটা এমবেডেড করে। আমি আমাদের ইসলামিক শরিয়া কমপ্লায়েন্স বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জুনায়েদ সারওয়ার ভাইকে আমি স্বাগত জানাবো। মিস্টার জুনায়েদ সারওয়ার, ওয়েলকাম টু আওয়ার শো। হাউ আর ইউ? I'm very well. Thank you for having me on your show tonight. Thank you. It's a pleasure. Thank you. As brother Mustafiz was mentioned that there is some regulatory regime to give advice regarding Islamic finance. Could you please elaborate? That's correct. Brother Mustafiz is totally correct. Under the FCA current guidelines, not every broker could give advice on home purchase plans, which are also known as Islamic mortgages in the community. For that, you have to be regulated and go to the FCA and get additional permissions, which allow you to give advice to the clients to go through the whole process with them. So that's absolutely correct. So both the bank or mortgage lender and the mortgage advisor, all the bodies, they require a special permission from FCA. Am I correct? That's correct. Generally speaking, a lot of Islamic banks have got different banking licenses compared to your general high street banks. So for them, it's imperative that they have these permissions in place from the regulator. Your high street banks, because they don't provide Islamic products or Sharia compliant products, they aren't obliged to get these sort of permissions. But as individual brokers, because they have access to whole of market, so they might be giving advice on interest-based products and services, and they might also want to be providing advice on Islamic mortgages as well. Hence, for them, it's really imperative
for residential purchases that they have these permissions in place. Junaid, how long you are associated with that Sharia compliance finance, and how long you're working as a business development manager as in your career? Alhamdulillah, since I graduated, I've been in banking in essence, but the last 10 years of my career have solely been in Sharia compliant sort of financing. 1 decade, good long time. Yes, it shows now, mashallah. Brother Junaid, what my personal understanding is, because I don't know much about Sharia compliance product. So if a scheduled bank, they want to sell Islamic compliant Sharia compliance product, and a Islamic bank which attached with the Islamic name, say ABC Islamic Bank, XYZ Islamic Bank, for both the institution, the licensing process from the FCA is same? In terms of historically, a lot of our viewers would have known that conventional banks have always had windows which have always provided Islamic products. The most recent sort of example, which is no longer, was HSBC Amana. They had a window which provided Islamic mortgages in essence. But I think it's coming up to 10 years where they've stopped doing that. So for any bank, they would have to approach the FCA to get these permissions to start selling Sharia compliant products. I understand. So as a financial institution, there is one regulatory regime, and as a mortgage and finance advisor, they have another regulatory regime. Am I correct, Mustafiz Bhai? For the bank, they have two regulatory body. One is called FCA, the other one is called PRA, Prudential Regulatory Authority. So all the lenders in the UK, they are regulated by these two institutions. For us as advisor, we only dealing directly with the clients, and on the other hand, we are dealing with the lenders. So we are only regulated by FCA. I understand. Yeah. I'll ask some common question. Both Brother Junaid and Brother Muslim, Mustafiz Bhai, you may answer. My first question, very simple question. How the Islamic compliance mortgage or Islamic financial product work? What's the mechanism? Okay, I can tell from my position as an advisor, maybe Junaid can add on top of that from banking or from the lender side. We always upfront with the clients that what services we provide and what licensing permission do we have. So this is in the first meeting or in the first discussion we disclose to the clients, and then we actually don't go too deep how this mechanism works, because it's up to the clients, their choice. If they want to or if they prefer to go to the Sharia compliance mortgages or products, then we describe how it works and what are the rates available, what are the products we can provide them. We at the same time we also give them illustration on the fees and structures and the rates about the conventional mortgages. So because we are independent, we cannot give any specific advice or a specific site. As a company, we are independent, fully independent. So we present this whole layout to the clients, and it's up to them whether they want to go to the Sharia route or they want to go to the conventional route. Some people, they predetermine they will go for the Sharia route. Some people, they just take a Sharia route because some of the products are better for them. Because from my experience, I have seen a number of non-Muslims, they have taken Sharia compliance mortgages, not because of the Sharia principle, just because the product was appropriate for them and they like this product. I understand. My question is to Brother Junaid. How the Sharia compliance lending or banking system works? Basically, what it is, brother, is that generally how a conventional mortgage works is that you go to a high street bank. It could be any bank.
You go to them, you ask for money, they give you money, and you buy a property. Now, from a legal perspective, is that under the land registry, the property is always under the client's name, so it will always be under my name. So what HSBC or Barclays or any other bank would do, they would take a charge over the property, but the ownership during that contract will always stay with myself as the individual. Now, once I've repaid the bank, the charge is taken off. And how the banks will make their money is by um, charging interest on what they've given the individual. Now, in Islamic mortgages or home purchase plans, the contracts are totally different. The the two main contracts which are used are diminishing musharaka, which means co-ownership, and ijara contract, which means renting or leasing. Now, in these type of transactions, the bank and the buyer go into a partnership. Now, under the land registry, the property is bought under the bank's name. And once the individual has bought back the bank's share, the property is transferred back to the individual's name. So there's actually change of ownership between the bank and the individual. Yeah, Now, absolutely. and all banks are, the businesses just like any other business, they have to be profitable. So the only way that they could be profitable is by charging rental payments on their share of the property. Now, the advantage of having a Islamic mortgage or a home purchase plan, there's no penalties or restrictions on you purchasing the 100% ownership of the property and buying back the bank share as quickly as possible. Where at other interest-based banks, there's generally a penalty if you decide to pay early. I understand. From Brother Mustafi's what I understand, as a mortgage advisor, he cannot differentiate between Sharia compliance product and scheduled product. And if you are working for an Islamic bank only, when you Yeah, sell all the Sharia compliance product, that's so right. Brother Zunaid, how you work, because you don't have the regulatory restriction, because you're not selling the schedule thing, you're just selling the Sharia compliance. Am I right? That's correct. That's correct. Yes, because our banking licenses are given to us because we only provide Sharia compliant products. So how it works, how you operate in a Islamic bank or Islamic financial institute regulated by FCA? Can I add Now, something here? Sorry, Please. go on you. Okay, Junaid. What I want to add here is, Nashid, no banks actually gives advice on clients' products or services. Okay, if you go to a lender, they will only give you the products and services what they have. So advice process is missing here. So same thing, if someone goes to the Islamic bank, knowingly they know that they're going to only get the products what they have, and also the advisors or the managers or the staffs in the bank, they don't actually go to the whole advice process, because that's not the way any bank works. So if you go to any other conventional banks, same thing applies. They don't give any advice. They will only give you the products what they have. If you qualify for the products, they will offer you. Am I So correct tonight? Yeah. as a banker or as a yeah, financial institution, you cannot give any advice. not on other providers' products. The only advice that you could give is only based on what that particular bank is providing. So you can't look at, other banks, what products and services they are providing. So if you go to a bank and you speak to any sort of a member of staff, they would only point you into the direction of what that bank provides. But I understand. with Brother Mustafi's, the advantage that he has as being an independent broker, he could look at the entire market. So he could give advice not on just one bank's products and services, but across the board.
I understand. So, what is the criteria to avail a Islamic or Sharia compliance mortgage or any product? What is the criteria? It's just like any other financial services. The way that the applications are assessed, they will be just like any other bank that you would be going to. The banks will be looking at affordability, applicants' income, their credit files. Are they credit worthy? Have they been paying on time? They haven't got any defaults, any CCJs. You know, all of these things are taken into account for any Islamic mortgages, just like any other high street bank would do. But the advantage of an Islamic mortgage is that we are also ethical banking. So that means that the banks won't, invest in the adult industry, alcohol, arms, interest-based products. So all of these, which have detrimental effect on wider society, Islamic banks don't invest in these sort of things. So hence, a lot of non-Muslims also like to use Islamic products is because of the ethical aspect rather than the religious and the Sharia element of that. So that's another added advantage of having these facilities of Sharia compliant financing. Is it the self imposed restriction or is it under the home purchase plan or regulatory regime? No, this is every Islamic bank has a Sharia supervisory board. So that board determines in terms of what the bank can and can't do. And obviously, being Islamic banks, they have to follow Sharia and Quran and Sunnah. So Whether there anything is that's a forbidden, central Sharia board through FCA or Bank of England or any other government institution, or all the banks they have their own Sharia board, how it works? every bank has its own Sharia supervisory board. So there is no central Because Sharia what we need council or to, Sharia supervisory board for FCA or any regulator. No. there is the OOFI body, but that looks after all Sharia compliance bodies across the world. But there is a specific body just for the UK, because what we need to also understand is that we are regulated by the Financial Conduct Authority, and they are the banking regulators. So we have to adhere to them as well. So we can't, going into a different direction and setting up a different sort of umbrella just for the Sharia element. But all Islamic banks have a Sharia supervisory board, which advises the bank in terms of products and services they can provide, which are in line with the Sharia. I And all understand. of these Sharia supervisory board um, uh, are members of the OOFI board, which awards, the qualifications and the training for the various individuals to be on these boards. What my understanding is, as an independent advisor, Brother Mustafiz have the liberty and he can advise about any product, whatever he is compliant to sell. And as a Sharia compliance bank or mortgage provider, your hands are tied. How you address the equal opportunity policy, Brother Zunaid? Now, in essence, like I mentioned, our products and services are for everybody. Whether it's whether your motivation is basically for religion purposes, that you want to follow Sharia and you don't want an interest-based mortgage, or like I mentioned, you're more aware of the greater society, you want more of an ethical product where the bank isn't investing in detrimental sectors of society. And also, generally speaking, Sharia compliant products are much more flexible. Like I said, there are no penalties. You could overpay quickly. You could
refinance and so on and so forth. With it. So yeah, so we're inclusive. It's not just for Muslims. It's for anybody of any faith or any walk of life. Brother Mustafiz or Brother Zunaid, what is the market segment of Islamic finance in the UK or England's context? What's the market segment? 1%, 2%, 0.1%? Do you have any idea? Just to, in terms of the sector is one of the, it's growing all the time. Growing sector. As you are aware, us as Muslims in the UK, maybe there might be 5 million of us, maybe 6 million if you're really, lucky. So that might be less than 1% of the overall population in the UK. So obviously, when you keep that in mind, the Sharia compliant space is very small comparatively to the banking sector in the UK as a whole. But the industry year on year is increasing. And like I mentioned, I've been in the industry for the last 10 years, and I've seen a significant growth and uptake in these type of financing. And Yeah. do you have any information from your experience in any given year, how many people apply for Sharia compliance product and how many people granted that product, from Brother Zunaid and for Mustafiz? In essence, it's very difficult to put that in numbers, if that makes sense. Percentage? With it in terms of the level of approvals, if you do so, Yes. in my sort of experience, maybe 90% of applicants are generally provided finance. But again, it's very subjective because there's criteria that banks follow. They've got policies and credit worthiness and so on and so forth. So in my sort of experience, when I was writing these sort of applications for Islamic mortgages, my percentage was pretty high. But individual people will have individual experiences based on their own financial circumstances. So what I understand, as a client, I am free. I don't have any obligation as long as I comply with the regulatory regime that there's no CCJ, there's no default, credit record is fine, and my income is fine, my deposit is clean, and Anti-Money Laundering Act I comply with. So I am eligible. But from your perspective, you have added value that you comply with ethical investment. Am I correct? That's correct. All Islamic banks are ethical banks. In essence, they won't invest in, like I said, unforbidden sort of practices which have a detrimental effect in wider society. So they take responsibility. Whether it includes for that. tobacco industry, tobacco, alcohol, alcohol. weapons, weapon manufacturing, all of these sort of things, they won't invest in. And more importantly, Islamic banking is based on assets. So it's based on assets. There's physical, there's something backing behind there. It's not just, paper money. In essence, it's always asset based. So what do you mean by asset based? What's the difference between a scheduled bank and that asset based? It's always because in essence, home purchase plan, there's a house behind there. There's physical asset there. Or the banks might be doing metal trading. So they might be, buying and selling, metals. Again, there's something behind that trade. It's not just like a conventional bank where, there might be bonds or, options or futures, where it gets much more complicated and so on and so forth.
And like I said, it's much more responsible way of banking as well. Let me ask Brother Mustafiz. Brother Mustafiz, I'll be obliged if you may answer it in Bengali because so many Bengali আচ্ছা, yes, listeners yeah. are waiting for that. আপনি যদি ইসলামিক প্রোডাক্টটা বিক্রি করেন, Mhm. আপনি কি অ্যাডভাইস করেন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট মর্টগেজ এন্ড ফিনান্স অ্যাডভাইজার? ব্রাদার জুনায়েদ যেটা বললেন, এথিক্যাল ইস্যুটা বললেন, যে জি। এই জিনিসটা বললেন, এটাকে আপনি কিভাবে করে সেল করেন? আমাদের কাছে যখন কেউ আপনার ফাইন্যান্সের জন্য আসে, আমরা প্রথমে তাদের রিকোয়ারমেন্টস গুলি দেখি, হোয়াট দে ওয়ান্ট। সো তারা কি ফার্স্ট টাইম বায়ার, অথবা তারা কি আপনার রেজিডেন্সিয়াল মর্টগেজ নিচ্ছে, অথবা বাজেট মর্টগেজ নিচ্ছে, তাদের রিকোয়ারমেন্টসটা কি, তাদের ইনকাম কিরকম। এখন তারা যদি কেউ বলে যে আমি ইসলামিক ফাইন্যান্সে অনেক চাচ্ছি, সেক্ষেত্রে আমি কনভেনশনাল কোনো মর্টগেজ নিয়ে তাদের সাথে ডিসকাস করি না। ইসলামিক ল্যান্ডার যেগুলো আছে ইউকেতে, শুধু তাদের ক্রাইটেরিয়া বা তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমি তখন তাদের সাথে ডিসকাশনটা কন্টিনিউ করি। আবার অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট তাদের যে রিকোয়ারমেন্টস, যেমন জোনায়েদ মেনশন করছে যে কোনো পেনাল্টি নাই, ইসলামিক অনেকগুলো পেনাল্টি নাই। এখন কেউ যদি আপনার কোনো মর্টগেজ নিতে যায় যেখানে সে চাচ্ছে যে আজ থেকে 6 মাস অথবা 1 বছর পরে সে হয়তো বা ল্যান্ডার চেঞ্জ করবে বা সে রিমর্টগেজ করবে অথবা প্রপার্টি সেল করে দিবে, সেক্ষেত্রে আমি তাকে হয়তো বা ইসলামিক ফাইন্যান্সের প্রোডাক্টগুলো রেকমেন্ড করব যে ঠিক আছে, তোমার এখানে তুমি ফিক্সড রেটে নিচ্ছ মর্টগেজটা, বাট if you want to come out from this deal, আপনি যদি 1 বছরের মধ্যে রিমর্টগেজ করতে চান, প্রপার্টি সেল করতে চান without any penalty, then we have Islamic products. Because conventional mortgage গুলো আপনার 2 বছর বা 5 বছরের যে ফিক্সড রেট থাকে, আপনি এই টাইমের মধ্যে বের হয়ে আসতে পারবেন না। বের হয়ে আসতে হলে আপনার একটা পেনাল্টি দিয়ে বের হয়ে আসতে হবে। যে এরকম আরো কিছু ফিচার্স আছে ইসলামিক প্রোডাক্টগুলোতে, যেগুলো যখন দেখি ক্লায়েন্টে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ম্যাচ করে, দেন আই গো ফর ইট, লাইক আমাকে তোমরা এই প্রোডাক্টগুলো নিতে পারো। They don't bother about whether we call it Islamic or, because the products তাদের requirements fulfill করতেছে। সো আমার এক্সপেরিয়েন্সে আমি বেশ কয়েকজন নন মুসলিমের কাছেও আমি এই শরিয়া কমপ্লায়েন্ট প্রোডাক্ট প্রোভাইড করছি তাদেরকে, it just because they like the product, or এটা তাদের রিকোয়ারমেন্টস ফুলফিল করতেছে, রিগার্ডলেস ইজ আমরা এটাকে শরিয়া কমপ্লায়েন্ট বলতেছি আর কি। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে আমি যেটা পাইছি তারা শুধুমাত্র শরিয়া রিলেটেড প্রোডাক্টই চায়, তো সেক্ষেত্রে আমরা কনভেনশনাল জি। Brother Junaid, may I ask how many Sharia compliance bank or institution they're approved by FCA? Do you have that number? I know there's at least a dozen Islamic banks. You know, as a minimum, there might be a few more, but not all of them are open to retail customers. So Why? they might be towards you know, more private banking, you know, type of they don't you have know, bank. that mortgage wing. Yeah, they don't sell to the direct customers. They do, but yeah, they're looking for you know, bigger ticket. When the FCA you know, they might have start that HPP, how old is that HPP in FCA regime? I think Islamic mortgages prior to I think it was in the early 2000s. If you wanted an Islamic mortgage, because of the structure of they were done, where the bank is initial owner and then the client becomes the owner, there were double stamp duty implications, because technically ownership is changing from the bank to the individual. But there was a lot of work done, and the regulator and were convinced or made understood that stamp duty should only be paid once, and this got all formulated in the early 2000s. I see. Brother Junaid sir, I'd like to thank you for your time in that late night, and may I request you for your concluding remark for TV3 viewers? No, thank please? you very much. Yeah, sure. Your concluding remark, please. Yeah, Brother Junaid sir, sorry, may I request you for your concluding remark, please?
firstly, I'd like to thank you for the opportunity to give me an opportunity to explain to our community how they could benefit from Islamic banking. And if they are looking for someone to help them through the process, there's Brother Mustafiz, who's got a number of years of experience in helping people through this. And if there's any questions or anything that anybody would like to ask me, I'm more than happy from our viewers to answer that. আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি ইসলামিক ব্যাংকিং এবং ইসলামিক মর্টগেজের বিজনেস ডেভেলপমেন্ট এর সাথে দীর্ঘ 1 দশক ধরে জড়িত ছিলেন জুনায়েদ সরোয়ার ভাইকে, এবং যার সাথে ব্যবসায়িক এবং পেশাগতভাবে মুস্তাফিজ ভাই জড়িত আছেন। আপনারা দেখছেন টিভি3 বাংলায় ইসলামিক শরিয়াত ভিত্তিক যে মর্টগেজ, সেটার আজকের অনুষ্ঠান। আমাদের সময় হয়েছে ছোট্ট বিরতিতে যাওয়ার জন্য। আমার একজন মেহমান বিদায় নিয়েছেন, মুস্তাফিজ ভাইকে নিয়ে আমি ফিরে আসবো। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন ছোট্ট বিরতির পর। Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. BENECO Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. BENECO Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. আসসালামু আলাইকুম, নাশিদ রহমান আবারও স্বাগত জানাচ্ছি টিভি3 বাংলা থেকে। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আমরা ইসলামিক শরিয়া ফাইন্যান্স বা ইসলামিক শরিয়া মর্টগেজের উপর আলোচনা করছি। আপনারা যে অনুষ্ঠানটা দেখছেন, আপনারা যদি ফেসবুক এবং ইউটিউবে এটা শেয়ার করে দেন এবং টিভি3 বাংলার পেজে যদি আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাতে কি হবে, আমাদের যতগুলো অনুষ্ঠান আছে প্রতিটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনাদের লগ ইন করতে হবে না, স্মরণ করতে হবে না, অটোমেটিক যন্ত্র আপনাকে স্মরণ করিয়ে দিবে যে আপনাদের সামনে হাজির হয়েছে টিভি3 বাংলা, নাশিদ রহমান হাজির আপনাদের জন্য ইউজফুল কন্টেন্ট আপনাদের গোড়দোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বেনেকো ফাইন্যান্সের স্বত্বাধিকারী এবং FCA কোয়ালিফাইড মর্টগেজ এন্ড ফিনান্স অ্যাডভাইজার মুস্তাফিজ ভাইকে, যে তিনি এত রাতে এখানকার একটি ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারকে নিয়ে এসেছেন ব্যাখ্যা করার জন্য ইসলামিক ফাইন্যান্স কি, শরিয়া কমপ্লায়েন্স মর্টগেজটা কি। আমি মুস্তাফিজ ভাইয়ের কাছে যাচ্ছি প্রশ্নটা নিয়ে, যে আপনার প্র্যাকটিসিং লাইফে আপনি কিরকম চাহিদা দেখেছেন, কিরকম জিজ্ঞাসা দেখেছেন, কিরকম আগ্রহ দেখেছেন শরিয়া কমপ্লায়েন্স ফিনান্স বা মর্টগেজের জন্য আপনার ক্রেতাদের কাছ থেকে? ধন্যবাদ নাশিদ ভাই। কোশ্চেনটা যেহেতু টাকা পয়সা রিলেটেড, এখানে মানুষজন কিন্তু আপনার লাভ, ক্ষতি, খরচ এটাকে প্রাধান্য দেয়। সো ফর মাই এক্সপিরিয়েন্স থেকে আমি দেখতেছি না, শুধুমাত্র শরিয়া কমপ্লায়েন্ট এই হিসেবে শুধু শরিয়া মর্টগেজ ল্যান্ডার থেকে মর্টগেজ নিব, এই ধরনের চাহিদার চেয়ে আমি বলবো যে আপনার অর্থনৈতিক সুবিধার দিকে আগ্রহ বেশি। জি, আচ্ছা, আমি এই প্রোডাক্টগুলোর সময় ধারণা নেই, আপনাকে আমি স্ট্রেট ফরওয়ার্ড কিছু কোশ্চেন করছি। আপনাকে যখন কেউ ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে বলে, আর জুনায়েদ সরোয়ার যেটা বললেন যে ডাবল স্ট্যাম্প ডিউটিটাকে চেঞ্জ করে সিঙ্গেল স্ট্যাম্প ডিউটিতে অনেক কাটখোট পড়াতে হয়েছে, এখন সিঙ্গেল স্ট্যাম্প ডিউটি দিচ্ছে, স্ট্যাম্প ডিউটির দিকে কোনো ক্ষতি নেই। কিন্তু প্রোডাক্টের যদি আপনি তুলনা করেন, তাহলে মার্কেটে অ্যাভেলেবল যে লোয়েস্ট ভ্যালু শিডিউল ব্যাংকের প্রোডাক্ট আর ইসলামী শরিয়ার প্রোডাক্ট তুলনা করলে কোনটা সস্তা, কোনটা লাভজনক? আচ্ছা, আমি কিছু প্রোজ এন্ড কনস বলি দুইটারই, কনভেনশনাল মর্টগেজ এবং ইসলামিক ওয়ান। আপনার যেটা আমরা নর্মালি ইন্টারেস্ট রেট বলি, সেটা আপনার ইসলামিক ফাইন্যান্স রিলেটেড, তারা বলে আপনার রেন্টাল রেট, ঠিক আছে। তো এই রেটটা আপনার কনভেনশনাল মর্টগেজে কম হয়ে থাকে কম্পেয়ার টু দ্য ইসলামিক ফাইন্যান্সে, সো বা ইসলামিক মর্টগেজের তুলনায়। সো ফর এক্সাম্পল, আপনি যেটা প্রপার্টি কিনতে চান, রেজিডেন্সিয়াল মর্টগেজ নিতে চান, সেখানে যদি আপনি 20% ডিপোজিট দেন, আমি যদি আপনাকে কনভেনশনাল ল্যান্ডার থেকে কোনো ইন্টারেস্ট রেট দেই, দিস উইল বি মাচ
much cheaper than আপনার Sharia সংখ্যাটা compliance. বলেন যে আমার 250,000 একটা বাড়ি, আমি হ্যাঁ 50,000 পাউন্ড যদি ডাউন পেমেন্ট দেই, 25 হ্যাঁ বছর মেয়াদি যদি এই প্রোডাক্টটা হয়, তাহলে হুম। শিডিউল ব্যাংকে আমার মান্থলি কত দিতে হবে, আর শরিয়া কমপ্লায়েন্স মর্টগেজ অথরিটি থেকে নিলে আমার কত দিতে হবে মাসে? এটা একটা লং ক্যালকুলেশন হয়ে যাবে না, সেটা আমি যদি শুধু রেটটা বলি তাহলে মনে ইজি হবে। রেটটা বলেন। আপনি যদি বলেন 200,000 প্রপার্টি ভ্যালু 50,000 আপনি ডিপোজিট দিচ্ছেন, দ্যাট মিনস আপনি 25% ডিপোজিট দিচ্ছেন। যদি রেজিডেন্সিয়াল মর্গেজ হয়, হাই স্ট্রিট ল্যান্ডার থেকে আমি আপনাকে ইন্টারেস্ট রেট এনে দিতে পারবো, ফর এক্সাম্পল 1.5, 1.6, 1.7, something like this. With Sharia compliant, it would be more than 3%. এই কারণটা Or কি আপনি বলতে পারেন কেন তারা or বেশি চার্জ করেন? slightly less than 3%, but so এখানে more than 1% টু বেশি আপনার অ্যাকচুয়ালি ডিফারেন্সটা আছে, কোন কোন ক্ষেত্রে 1.5% মতো ডিফারেন্সটা আসে। আপনার পেশাগত কারণে এটার তথ্য উদাহরণ করেছেন কেন এই খরচটা বেড়ে যায় শরিয়া কমপ্লায়েন্সের ক্ষেত্রে? কয়েকটা কারণ এখানে আছে, যদিও এটা তাদের ইন্টারনাল ক্যালকুলেশন, বাট কাজের কারণে তাদের সাথে আমাদের রিলেশনশিপ আছে ব্যাংকগুলোর সাথে, এবং আমরা বিভিন্ন রকম কোয়েশ্চেন করি। জোনা যে একটা মেনশন করেছিল যে আপনার শরিয়া বেসড ল্যান্ডিংটা হচ্ছে মেইনলি আপনার অ্যাসেট বেসড, দ্যাট মিনস আপনার এটার বিহাইন্ডে কিন্তু আপনার অ্যাসেট থাকতে হবে। ফাইন্যান্সিয়াল কতগুলো প্রোডাক্ট আছে, যেমন ডেরিভেটিভস, তারপর আপনার ফিউচার প্রোডাক্টস, এই জিনিসগুলো আপনার শরিয়া আপনার রেজিমে অ্যাপ্রুভ না, ঠিক আছে? সো তারা কিন্তু অটোমেটিক্যালি অনেকগুলো আপনার প্রোডাক্টস তারা ইনক্লুড করতে পারতেছে না, বা তাদের ইনভেস্টমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি লিমিটেড। সো যেমন তারা অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি, অ্যালকোহল, এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে তারা জড়িত না। সো তাদের কিন্তু লিমিটেশন আছে কোন জায়গাতে তারা ফাইন্যান্স আনতে পারে এবং কোন জায়গাতে তারা ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট করতে পারে। সো কস্টিং এর ক্ষেত্রে তাদের সেই জিনিসটা এখানে আসতেছে, তারা কিন্তু আপনার যেখান থেকে ফাইন্যান্সটা অ্যারেঞ্জ করতেছে সেই ফাইন্যান্সটাও কিন্তু আপনার কম্পেয়ার যদি করি আমরা কনভেনশনাল ল্যান্ডারদের সাথে, তাদের কস্টিংটা বেশি আসে। তো এই কস্টিং রিফ্লেক্টটা যখন করে প্রাইসিং এর ক্ষেত্রে, তো দেখা যায় তারা ওই কনভেনশনাল ল্যান্ডারদের সাথে পারে না আপনার কম্পারেটিভ প্রোডাক্ট দিতে পারে না তারা তখন। এটা আমি বলবো যে মেইন রিজন যে তাদের প্রাইসিং একটু বেশি হয়। আমি বুঝতে পারছি। আপনার যদি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের দিকতে আপনি যান, আপনি তো ফিডব্যাক পান, অনেকে সুইচ করে, সেক্ষেত্রে যখন এই ইসলামিক ব্যাংক বলছে 10 থেকে 15-20টা আছে, তাদের যে ক্লায়েন্ট আছে আর শিডিউল ব্যাংকের যে ক্লায়েন্ট আছে, এই মর্টগেজ স্যাটিসফ্যাকশন বা সার্ভিস স্যাটিসফ্যাকশনের রেটটা কেমন? আলহামদুলিল্লাহ, আমি যদি আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞতা থেকে বলি, আমরা আমাদের সাকসেস রেট খুবই ভালো, কারণ আমাদের কিছু স্ট্যান্ডার্ড ফলো করি আমরা, যেইগুলো ছাড়া আমরা কোনো অ্যাপ্লিকেশন নিতে পারি না। সো এটা আপনার স্ট্যান্ডার্ড হোক বা কনভেনশনাল হোক অথবা আপনার ইসলামী হোক, যে কোনো মর্গেজের ক্ষেত্রেই আমাদের যে স্ট্যান্ডার্ড আছে সেটা মেনটেন করার পরই দেন আমরা তাদেরকে অ্যাডভাইস করতে পারি। আর ডিক্লাইন যে কারণে হয় মোস্ট অফ দ্য মর্গেজের ক্ষেত্রে, সেটা আমি বলবো যে মেইন রিজনটা ডিক্লাইনটা হয় হলো আপনার ভ্যালুয়েশনের কারণে। ফর এক্সাম্পল, আপনি একটা প্রপার্টি কিনতেছেন যে প্রাইসে বা যে দামে, যে এখান থেকে যে রেন্ট আসার কথা আপনি এক্সপেক্ট করতেছেন, সার্ভে যখন প্রপার্টিটা ভ্যালু করলো তখন দেখা যাচ্ছে যে আপনি যে প্রাইসে কিনতেছেন বা যেটা রেন্ট আপনি এস্টিমেট করতেছেন সেটার সাথে সার্ভেয়ারের রিপোর্টে মিল নাই। তো সেক্ষেত্রে আপনি আইদার প্রপার্টি কিনতে পারবেন না, অথবা আপনাকে হয়তো বা বেশি ডিপোজিট দিতে হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় প্রপার্টিটা নন সিকিউরেবল, অর্থাৎ আপনি এটা এগেইনস্টে মর্গেজ হচ্ছে না। আমাদের যে রেকর্ড আছে যে ডিক্লাইন বা ফেইলরে, এইটা মেইন রিজনটা আমি দেখেছি এই প্রপার্টি রিলেটেড কারণেই আপনার ডিক্লাইনটা হয়। আর অ্যাপ্লিকেশনে ডিক্লাইন এটা হওয়ার কোনো কারণ নাই, যদি আপনার কোনো মর্গেজ অ্যাডভাইজার ফুললি পেপার গো থ্রু করে কমপ্লায়েন্স প্রসিজিওর ফলো করে, ডিক্লাইন হওয়ার কোনো কারণ নেই। এখানে শতাধিক ব্যাংক আছে ইউকেতে, এবং আমরা যখন ইন্ডিপেন্ডেন্টলি কাউকে অ্যাডভাইস করি তখন আমরা ফুল মার্কেট রিসার্চ করি, দেন তাদেরকে অ্যাডভাইস করি যে বেসড অন ইউর সার্কামস্টেন্সেস আমাদের কাছে এই ল্যান্ডারগুলো আছে এবং এই প্রোডাক্টগুলো পেতে পারে। খুবই কম সংখ্যক আপনার ক্ষেত্রে যেটা হয় যে অ্যাপ্লিকেশন কেউ করার পরে তার সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে গেছে, হতে পারে তার জব চলে গেছে,
অথবা তার ক্রেডিট প্রোফাইলে আপনার কোনো মার্ক চলে আসছে সিন্স উই হ্যাভ লাস্ট অ্যাসেস দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লিকেশন, এগুলো আমি বলবো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, এগুলো আমাদেরও হাত নেই, ক্লায়েন্টসও হাত নেই যে এখানে জিনিসগুলো কীভাবে তারা চেঞ্জ করবে। ইসলামিক ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা যেসব ল্যান্ডের সাথে কাজ করি সেম জিনিস আমি বলবো, কারণ তাদেরও যে স্ট্যান্ডার্ড ফলো করে সেটা এফসি রেগুলেটেড বা এফসি গাইডলাইন্স অনুযায়ী করে। সো আমরা আমাদের অ্যাসেসমেন্ট বা আমাদের গাইডলাইন্স বা আমাদের অ্যাডভাইস কিন্তু ডিফারেন্ট না। অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ফার্ম হিসেবে আমরা সবার জন্য একইভাবে অ্যাডভাইস করি, বিশেষত সবাই আমরা এফসি গাইডলাইন্স ফলো করি, অ্যাডভাইসটা করি। আমি দৃষ্টি নিবদ্ধ করব আপনি আজকের অনুষ্ঠানের জন্য যে বাংলা প্রবন্ধটা লিখেছেন সেটা আমার দর্শকদের সত্যি উপকার হবে, এবং দর্শকদের বলবো আপনারা যদি জানতে চান পরবর্তী সময় এটা পড়ে নিতে পারেন, এবং বেশ কিছু হাইপার লিঙ্ক দেওয়া আছে, এই জিনিসগুলো আমি অত্যন্ত খুশি হই। প্রথম জিনিস যেটা হচ্ছে প্রুফ আইডি, পরিচয় পত্র লাগবে, পাসপোর্ট আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স, আপনি যথার্থ বলেছেন যে লিগ্যাল রিকোয়ারমেন্ট, প্রুফ অফ অ্যাড্রেস যেটা বলছেন, ঠিকানার প্রমাণ সুন্দর করে বলছেন, পে স্লিপ বা এখানে পে স্লিপ বা এখানে আপনার সেলফ এমপ্লয়মেন্টেরও হতে পারে আপনার, হতে পারে জি, অর্থাৎ আপনার ইনকাম প্রুফ, আমরা পে স্লিপ না বলে আমরা এটাকে যদি আপনার আয়ের প্রমাণ বলি সেটাকে যথার্থ হতে পারে মুস্তাফিজ ভাই? দ্যাটস কারেক্ট, ইয়া। যে আমরা এটাকে আপনার পে স্লিপটা আমি সঠিক ধরে নিচ্ছি, তারপর আমরা এটা একটি প্রতিশব্দ হিসেবে আয়ের প্রমাণ বলতে পারি, সেলফ এমপ্লয়মেন্ট হতে পারে, আপনার সেভিংস থেকে আসতে পারে, যে আপনার সেভিংস আছে, ট্যাক্সেবল ইনকাম যেটা আছে, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট রেজিমটাকে আপনি কমপ্লাই করেছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এটা হচ্ছে যে বেতন পাচ্ছেন বা সেলফ এমপ্লয়েড টাকা আসছে অথবা সেভিংস এর যে টাকা আছে টাকাটা কোথায়, উৎস আপনি দিয়ে দিলেন, ডিপোজিট স্টেটমেন্ট, এটা একটু ব্যাখ্যা করে দেবেন মুস্তাফিজ ভাই? জি নাশিদ ভাই, আপনি যে কোনো মর্গেজের ক্ষেত্রে তো অবশ্যই অ্যাপ্লিকেন্টকে তাদের ডিপোজিট দিতে হয়, রেজিডেন্সিয়াল মর্গেজ হোক অথবা বাচুলেট মর্গেজ হোক। এখন এই ডিপোজিটের প্রমাণ আমাদের লাগে অ্যাপ্লিকেশন করার আগে দিয়ে। ডিপোজিটের বিভিন্ন সোর্স হতে পারে এটা তাদের সেভিংস, হতে পারে অ্যাপ্লিকেন্ট কারো কাছ থেকে গিফট নিছে, তার আত্মীয় স্বজন অথবা তার বন্ধু বান্ধব অথবা বাবা মা ভাই বোন, anyone can be donor. সো আপনার এটা একটা প্রমাণ আমাদের লাগবে যে যদি কেউ আপনাকে গিফট করে প্রপার্টি কেনার জন্য, তাহলে অবশ্যই ডিক্লারেশন লাগবে যে কে আপনাকে গিফট দিচ্ছে, কেন দিচ্ছে, বা তার এখানে কোনো ইন্টারেস্ট নাই এই প্রপার্টিতে। অনেক সময় আপনার গিফট ডিপোজিটটা আসে সেল অফ প্রপার্টি, অথবা সে হয়তো তার আগে একটা প্রপার্টি ছিল অথবা কারেন্ট একটা প্রপার্টি আছে সেটা বিক্রি করে দিয়ে নতুন প্রপার্টি কিনতেছে। So it could be any sort of documents, savings, gift, or sale of property, or remortgage another property. So we need some sort of evidence যে আপনি ডিপোজিট করতে থেকে আসতেছে। এর পরের ক্রাইটেরিয়া আপনি আগেও ব্যাখ্যা করেছেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ক্রেডিট রিপোর্ট। ক্রেডিট রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা দেখতে পেয়েছি যে কম্পিউটার কিনতে যে বা হায়ার পারচেস করতে যে, এটা গাড়ি নিতে যে, ছোট ছোট জায়গাতে এটা ব্যবহৃত হয়। এটা আমার মনে হচ্ছে যে মর্টগেজের সবচেয়ে বড় ক্রাইটেরিয়াটা আমার মনে হচ্ছে ক্রেডিট রিপোর্ট। আমি কি সঠিক মুস্তাফিজ ভাই? আপনি 100% সঠিক এই কমেন্টসের ক্ষেত্রে। আমরা নর্মালি অ্যাপ্লিকেন্টসদের কাছ থেকে তাদের ক্রেডিট রিপোর্টে চাই আপনার অ্যাপ্লিকেশন করার আগে অথবা অ্যাসেসমেন্ট করার সময় যে আপনি নিজেই আপনার ক্রেডিট রিপোর্টে দেখে নেন এবং আমাদেরকে একটা কপি দেন, আমরা দেখতে পাবো যে এখানে কোনো অ্যাডভার্স হিস্টোরি আছে কিনা। রাশিদা মর্গেজ নরমাল যে মার্কেটে পাওয়া যায় ওই ক্রেডিট রিপোর্টটা কিনে আনলে 2-4 পাউন্ডে পাওয়া যায় ওটাই? কয়েকটা এজেন্সি আছে ইউকেতে, আপনার এক্সপেরিয়েন, ইকুইফ্যাক্স, কল ক্রেডিট। সো আপনাকে প্রথমে তাদের সাথে রেজিস্টার করতে হবে আপনার নিজের রিপোর্ট আনার জন্য। সো নর্মালি এইসব এজেন্সিগুলো ফার্স্ট 30 days ফ্রি দেয়, তারপর একটা ফি চার্জ করে। সো আপনার একটা ক্রেডিট বড় এজেন্সির সাথে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে আপনার ডিটেইলসগুলো নেওয়ার জন্য, দেন আপনি রিপোর্টটা ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আপনি ইলেকট্রাল রোল এটা কেন আপনি চাচ্ছেন? এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস রাশিদ ভাই। আপনি কোন অ্যাড্রেসে থাকেন এটার জন্য আপনাকে অবশ্যই একটা প্রমাণ বা ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আমি পাবলিক না করতে পারি, আমার কাছে কিন্তু সেই লিগ্যাল অপশনটা আছে, এটা কেউ সার্চ করে পাবে না। তাহলে আমি ইলেকট্রাল রোলে আছে, আমি ভোট দিচ্ছি, আমি সৎ নাগরিক, আমারটা যে আমি উজ্জ্বল করে রাখলাম
এটা কি আমার মর্টগেজ অ্যাপ্লিকেশনের জন্য কোনো ক্ষতিগ্রস্ত করবে আমাকে? ইলেকট্রাল রোলে আপনি কোন জায়গায় অ্যাড্রেস আছে বা কোন জায়গায় আপনার রেজিস্টার করা সেটা ক্লিয়ার থাকতে হবে। এখন আপনি হয়তো এটা পাবলিক ডোমেনে নাও রাখতে পারেন, জি, কিন্তু আপনি যেখানে রেজিস্টার করতেছেন সেই রেজিস্টার্ড অ্যাড্রেসটা অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সাথে ম্যাচ করতে হবে। সো ব্যাংক আমি কিন্তু এদেশে আপনার থাকি না, জি আমি 30% ডাউন পেমেন্ট দিয়ে কিনতে চাই, আমার সেভিংস আছে, আমার ক্রেডিট রেকর্ড ভালো আছে, আমি তো এই দেশের ভোটার না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশনে উল্লেখই করতেছি যে আপনি নন ইউকে রেজিডেন্ট, নন ইউকে অসুবিধা হবে না? সিটিজেন না, সেটা ডিফারেন্ট ল্যান্ডে, যে ল্যান্ডগুলো আপনার এই ধরনের অ্যাপ্লিকেশন নেয় তারা তো জানতেইছে যে আপনি এই দেশে থাকেন না। সো আমার ইলেকট্রিক রেজিস্ট্রেশন নেই, না, সেক্ষেত্রে আমি মর্টগেজ পাবো না? আপনি পাবেন, কিন্তু কারণ আপনি যদি এই দেশেই না থাকেন, আপনার ডকুমেন্টস তো বলতেছে আপনি এই দেশে না, থাকেন আমি না। দেশে থাকি, ইলেকট্রিক রোলে আমার নাম নেই, আমি কি পাবো কি পাবো না? আপনি সেক্ষেত্রে আমি বলবো কোনো কোনো ল্যান্ডের ক্ষেত্রে আপনাকে অ্যাডিশনাল ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। পাবেন না এই কথাটা আমি স্ট্রেট বলবো না, কিন্তু যদি কোনো ডকুমেন্টস না থাকে বা আপনি যদি ইলেকট্রিক রেজিস্টার্ড না থাকে, আপনাকে হয়তো এডিশনাল ডকুমেন্টস প্রোভাইড করতে হতে পারে যে আপনি এই অ্যাড্রেসে থাকেন। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখছি যে প্রত্যেকটা ব্যাংক আপনার ইলেকট্রাল রোলটা চেক করে যে আপনি কোন অ্যাড্রেসে আপনি ভোটার হিসেবে রেজিস্টার্ড আছেন। এখন যদি কেউ এক অ্যাড্রেসে থাকে, যেটা সে প্রোভাইড করতেছে অ্যাজ এ ব্যাংক স্টেটমেন্ট যে আমি এই অ্যাড্রেসে থাকি, কিন্তু সে ইলেকট্রাল রোলে অন্য অ্যাড্রেসে রেজিস্টার্ড আছে, এটা আইডেন্টিফাই হয়ে যাবে বা এটা আপনার ল্যান্ডারে বের করবেই, এবং সেক্ষেত্রে আপনাকে ফার্দার ক্লারিফিকেশন দিতে হবে কেন আপনি দুইটা অ্যাড্রেসে আছেন। এটা তো ক্লারিফিকেশন দেওয়া যায়, আমি বাবা মার বাসায় পড়াশোনা করেছি, আমার ব্যাংকের অ্যাড্রেস ওখানে সব এখানে, আমি ছাত্র হিসেবে বিভিন্ন জায়গায় থেকেছি, আমি চাকরি শুরু করেছি 1 বছর আগে চাকরি করছি, 2 বছর আগে চাকরি করছি, 3rd ইয়ারে আমি আরেক জায়গায় চাকরি করছি, আমার অ্যাড্রেস আমি চেঞ্জ করিনি। এটা তো একটা অত্যন্ত প্লজিবল এক্সপ্লেনেশন। হ্যাঁ, এটা যেটা অনেস্ট অ্যান্সার হয় বা এটা অ্যাকসেপ্টেবল আনসার, দ্যাটস ফাইন, দ্যাট উই ক্যান টেক ইট। এটা একটা সিনারিও, বাট আর অনেক সিনারিও আছে যেখানে আপনার দেখা যায় যে এই জিনিসগুলো ইস্যু তৈরি হয়ে যায়। ক্লায়েন্ট হয়তো জানেও না যে সে যে অ্যাড্রেসে আছে ল্যান্ডে, কিন্তু চেক করে দেখতে পারতেছে এই অ্যাড্রেসে সে কার কার সাথে থাকে। সে যদি অ্যাপ্লিকেশন ডিক্লেয়ার না করে, ল্যান্ডে অটোমেটিক্যালি তখন ফাইন্ড আউট করে এবং বলে যে এরা কারা, এই অ্যাড্রেসে থাকে, তাদের সাথে রিলেশনশিপ কি। সো এটা আমরা খুবই ইম্পর্টেন্টলি দেখি যে আপনি যেই অ্যাড্রেসে রেজিস্টার করা আছে সেটা যদি অবশ্যই আপনার কারেন্ট অ্যাড্রেস হয়, কারণ এক্ষেত্রে আপনার কমপ্লেক্সিটি বেড়ে যায় যদি আপনার ইনফরমেশনগুলো ডিফাইন থাকে। মোস্তাফিজ ভাই, আপনাকে আমি একটা অনুরোধ করব, আমরা টিভি3 বাংলার পেজটা আমি দেখতে পাবো, এই পেজে আমরা এখন বাংলা সংবাদ দিচ্ছি। আপনি যে দর্শকদের উপকার করার জন্য লেখাগুলো দিচ্ছেন, আমরা যদি একটু এই স্ক্রিনটাতে আমি বার হতে চাচ্ছি, যদি আপনারা আমাদেরকে দিয়ে দেন তাহলে আমরা কি করতে পারবো, আমাদের টিভি3 বাংলার পেজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই টিভি3 বাংলার পেজে আমাদের যে বাংলা সংস্করণ লেখা দিচ্ছি, বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য, তারা কিন্তু এটা গ্রহণ করতে পারবে এবং এই অনুষ্ঠানের জন্য এটা হবে। আমরা একটু বাংলাটা থাকতে চাচ্ছি, টিভি3 বাংলার ওয়েবসাইটটা কি দেখতে পারি কাইন্ডলি? টিভি3 বাংলা ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো যে বাংলা লেখাটা যেটা আছে, তো আপনার ওটা ইনশাআল্লাহ আমরা 2-4 দিনের মধ্যে ওই লেখাটা আমরা নিয়ে আপনার অনুমতি নিয়ে নিচ্ছি, আমরা এখানে দিয়ে দিব যাতে আমাদের দর্শকদের সুবিধা হয়, এবং ভবিষ্যতে যেটা লেখেন আমাদের দিলে আমাদের টিভি3 বাংলার যে বাংলা ভার্সনটা আছে প্রতিদিন 8 থেকে 10টা সংবাদ যাচ্ছে, এবং আমরা আমাদের এই সেবাটা আরো বর্ধিত করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। সুতরাং আপনার সাহায্য এবং অন্য সবার সাহায্যটা আমরা এগিয়ে নিতে চাই। আর আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি মনে করেন যে কোনো সংবাদ গুরুত্বপূর্ণ এবং এটা পাবলিক অ্যাওয়ারনেসের জন্য জরুরি, আমাদের ডায়াসপোরা জানা দরকার আছে, আমাদের দিলে আমরা সেটাকে অ্যাকোমোডেট করবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা মুস্তাফিজ ভাইয়ের কাছ থেকে যদি শরিয়া কমপ্লায়েন্স ফিন্যান্স বা মর্টগেজের কোনো পরামর্শ নিতে চান, 01227392972 এই নম্বরে ফোন করে মুস্তাফিজ ভাইয়ের সাথে কথা বলতে পারেন, তার সাথে প্রশ্নের উত্তর নিতে পারেন। মুস্তাফিজ ভাই, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি অত্যন্ত সুন্দরভাবে একটা জিনিস বলেছেন যে ধর্মীয় আবেগটা নয়, অর্থনৈতিক যুক্তি এবং অর্থনীতির চুলচেরা পাটিগণিতটাই মুখ্য বিষয় হয়ে যায় যখন শরিয়া কমপ্লায়েন্স ফিন্যান্সের জন্য আসে। আপনি কি এমন ক্লায়েন্ট পান যে আমি ওই টাকার হিসাবটা চাই না,
আমি ধর্মীয় কারণে শরিয়া কমপ্লায়েন্স মর্টগেজ চাই, অন্য প্রোডাক্ট সম্পর্কে জানতে চায় না, এবং এন্ড অফ দ্য ডেতে তারা এই শরিয়া কমপ্লায়েন্স প্রোডাক্ট নাই, এরকম প্ল্যান কি আপনার আছে? জি নাশিদ ভাই, এরকম বেশ কিছু ক্লায়েন্ট আমাদের আছে বা যাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করছি যে তারা শুধুমাত্র শরিয়া রিলেটেড প্রোডাক্টস বা মর্টগেজ নেবে, অন্য কোনো প্রোডাক্ট নেবে না। আমি খুব রিসেন্টলি একটা অ্যাপ্লিকেশন করছি আমাদের অফিস থেকে, যেখানে দুই ভাই তারা তাদের রেজিডেন্সিয়াল প্রপার্টি কিনতেছে। তারা আমার সাথে যখন তারা মিটিং করে তখন তাদের মা এবং তাদের মামা দুজনে আসছেন অফিসে। আমি তাদেরকে দুইটা সাইডই এক্সপ্লেন করছি যে তোমরা যদি আপনারা কনভেনশনাল মর্টগেজ চান তাহলে এই ধরনের ইন্টারেস্ট রেট এবং এই ধরনের প্রসিডিউর মধ্যে যেতে হবে, আর যদি আপনারা শরিয়া কমপ্লায়েন্সের প্রোডাক্ট চান সেক্ষেত্রে এই ধরনের রেট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। তো মা এবং মামা দুজনই আসলে চাচ্ছিলেন যে ছেলে দুজন যাতে আপনার কনভেনশনাল মর্টগেজই নেয়, যেহেতু এটা চিপার এবং মোর এফিশিয়েন্ট এবং মোর অপশন আছে তাদের কাছে, লেন্ডার প্রচুর আছে। কিন্তু দুই ভাই তারা দুজনই একসাথে বলতেছে যে না, আমরা ইসলামিক মর্টগেজে অন্য কোনো মর্টগেজে যাব না, which is আমি প্রচুর বলছি যে তারা ইসলামিক মূল্যবোধ থেকেই তাদের এই ডিমান্ড বা তাদের এই চাহিদাটা। সো রিগার্ডলেস আপনার এটা রেট বেশি, এক্সট্রা টাইম কনজিউমিং এবং প্রসিডিউরটা স্লাইটলি ডিলে অথবা ডিফারেন্ট দেন কনভেনশনাল ওয়ান। কেন ডিলে হচ্ছে কেন মুস্তাফিজ ভাই? নাশিদ ভাই, এখানে আপনার প্রথমত হচ্ছে ল্যান্ডার কিন্তু কম এখানে, যদিও জুনাইদ বলে গেছে এখানে 10-12টা ল্যান্ডার আছে, কিন্তু সবাই কিন্তু আসলে ওপেন না বলতে গেলে জুনাইদ যেটা মেনশন করেছিল যে কিছু কিছু ল্যান্ডার আছে তারা বিগ টিকেট উপর নির্ভর করে, অর্থাৎ আপনার মিনিমাম লোন হইতে হবে 500,000 পাউন্ড অথবা মিনিমাম লোন হইতে হবে 1 মিলিয়ন পাউন্ড, এই ধরনের একটা তাদের একটা রেস্ট্রিকশন আছে যে এর চেয়ে কম হলে তারা মর্টগেজ করবে না, অথবা প্রপার্টি ভ্যালু হইতে হবে মিনিমাম 5 মিলিয়ন পাউন্ড। সো এই ধরনের ল্যান্ডাররা তারা তো ওপেনলি আপনার পাবলিকে যায় না, যেহেতু তাদের প্রোডাক্টগুলি সার্ভিসগুলি সবার জন্য না। আর এটা ছাড়াও আরো কিছু ব্যাংক আছে তাদের কি বলে তাদের ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনার ওপেনলি তারা অ্যাডভার্টাইজমেন্ট করে না। সো ল্যান্ডারের সংখ্যা খুবই সীমিত। আবার আপনার জুনাইদ একটা জিনিস মেনশন করে গেছিল যে আপনার কনভিন্সিং প্রসেসটা কিন্তু ডিফারেন্ট কনভেনশনাল মর্টগেজের চেয়ে। কনভিন্সিং এর ক্ষেত্রে যেটা হয় যে আপনার ব্যাংক এখানে রেজিস্টার্ড ওনার, ল্যান্ড রেজিস্টার্ড যেটা থাকে, এবং অ্যাজ এ ক্লায়েন্ট অ্যাজ অ্যাপ্লিকেন্ট আপনি কিন্তু এখান থেকে লিজ হিসেবে নিচ্ছেন প্রপার্টিটা। সো এখানে আপনার কনভিন্সিং প্রক্রিয়াটাও আপনার লেংদিয়ার, হ্যাঁ, দেন কনভেনশনাল, এবং সেক্ষেত্রে সলিসিটর আমি যেটা দেখছি তাদের ফিজ এবং চার্জও বেশি হয়। কনভেনশনাল মর্টগেজ যা হয় অনেক সময় দেখা যাচ্ছে ডাবল বা নিয়ারলি ডাবল তাদের প্রাইসিং হয় অলমোস্ট। সো আপনার শরিয়া কমপ্লায়েন্স যে ফাইন্যান্স, আমি যদি আলোচনায় আসি, মর্টগেজ তো একটা প্রোডাক্ট, এর বাইরে আর কি প্রোডাক্ট আছে? বাহির থেকে নাশিদ ভাই, ফ্রম আউটসাইড পয়েন্ট অফ ভিউ আমি বলবো যে অ্যাপ্লিক্যান্ট বা ক্লায়েন্ট কিন্তু বুঝবে না যে এখানে মেকানিজমস ডিফারেন্ট, কারণ সে দেখবে আমি অ্যাফোর্ডেবলি করতেছি তার ইনকামের উপর বেসিস করে, আমি তাকে একটা ফিক্সড রেট দিচ্ছি যে তোমার মর্টগেজের রেট এত আসবে, ফিক্সড ফর 2 ইয়ার্স অথবা ফিক্সড ফর 5 ইয়ার্স। সে কিন্তু ডকুমেন্টস আমাকে দিচ্ছে, আমি অ্যাপ্লিকেশন সাবমিট করতেছি স্পেসিফিক ল্যান্ডারের কাছে, ল্যান্ডার আন্ডাররাইটিং করতেছে, ডকুমেন্টস চেক করতেছে, তারা প্রপার্টি ভ্যালুয়েশন করতেছে, দেন মর্টগেজ অফার ইস্যু করতেছে। আফটার ইস্যুইং দ্য মর্টগেজ অফার সলিসিটর কাছে ডকুমেন্টস সলিসিটর কনভিন্সিং করতেছে একটা সময় যে প্রপার্টি তার নামে আসতেছে। সো দিস ইজ ভেরি সিমিলার টু আদার কনভেনশনাল মর্টগেজ অ্যাজ ওয়েল। নাও ডিফারেন্সটা যেখানে হচ্ছে সেটা হলো ইন্টারনাল মেকানিজমটা, যে ল্যান্ডার কোথা থেকে ফান্ড আনতেছে সেটা ডিফারেন্ট। এটা তো ক্লায়েন্টের কোনো বিষয় না। না, সেটা ভালো, সেটা বললাম যে ফ্রম আউটসাইড ল্যান্ডার কি ক্লায়েন্টকে ব্যাখ্যা করে বা কোনো অব্লিগেশন আছে? না, এটা করে না, এবং আমিও পারতপক্ষে এই ধরনের ডিবেটে এনগেজড হই না, যেহেতু এটা কাইন্ড অফ ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে অনেকে জিজ্ঞাসাটা চলে আসে। সো আমি চেষ্টা করি সিম্পল অ্যান্সারের মধ্যে যতটুকু বোঝানো যায়,
কারণ টেকনিক্যাল জিনিসগুলো আমরা অ্যালাউড না যে লেন্ডার কিভাবে কি করতেছে সেগুলো মানুষের সাথে ডিসকাস করাটা। ডেটা সো প্রোটেকশন অ্যাক্টের বিষয় আছে, এখানে জিডিপিআর আছে। জি জি হ্যাঁ এখানে তো আপনি শরিয়া কমপ্লায়েন্স প্রোডাক্ট বিক্রি করার আলাদা লাইসেন্স নিয়েছেন এফসিএ থেকে। জি সেক্ষেত্রে আপনি মর্টগেজ ছাড়া শরিয়া কমপ্লায়েন্স আর কি প্রোডাক্ট সেল করেন বা অ্যাডভাইস করেন আপনি? আমাদের বিজনেস ফাইন্যান্সও আছে, যেটা আপনার শরিয়া আপনার কমপ্লায়েন্ট। আর মেনলি এইটাই আর কি, যেহেতু আমাদের প্রতিষ্ঠানে আমরা মেইনলি মর্গেজ আর ইন্স্যুরেন্স করি, তো সেক্ষেত্রে আপনার মর্গেজের ক্ষেত্রে আমরা বলবো যে কয়টা লেন্ডার আছে বিজনেস লোনটা কিভাবে কাজ করে? বিজনেস লোনটা কাজ করে হলো আপনার আপনি যেই ব্যাংক থেকে বা যে প্রতিষ্ঠান থেকে তারা লোনটা নিচ্ছে আগে, তারাও কিন্তু আপনার ওই লোনের এগেইনস্টে একটা অ্যাসেট ক্রয় করে। যে লেন্ডার, তারা একটা অ্যাসেট ক্রয় করে এই অ্যাসেটটা এক জায়গায় বিক্রি করে ওকে, এবং এখানে তাদের যে মার্জিনটা থাকে, এই মার্জিনটা একটা তারা আপনার ওই যখন প্রোডাক্টটা সেল করে ওটার সাথে তারা আপনার অ্যাড করে। সো জোনায়েদের কথা রেফারেন্স দিয়ে বলতেছি যে আপনার শরিয়া বেসড লেন্ডিংটা কিন্তু মেইনলি অ্যাসেট বেসড। সো এখানে বিহাইন্ড দিস লেন্ডিং কিন্তু একটা অ্যাসেট থাকতেই হবে। তার মানে বিজনেস লোনের ক্ষেত্রে অ্যাসেট থাকতে হবে। অ্যাসেট থাকতে হবে, জি হ্যাঁ। কোলাটেরালটা ছাড়া আপনি দিচ্ছেন না। কোলাটেরাল লেন্ডার দিচ্ছে না, হ্যাঁ। কিন্তু তাহলে কনভেনশন, জি, একটি ব্যবসা প্রতিষ্ঠান তার গুডউইল কি আপনি এখানে কোলাটেরাল ধরবেন নাকি ফিজিক্যাল অ্যাসেটকে কোলাটেরাল ধরবেন? বিজনেস লোনের ক্ষেত্রে যেটা হয় যে আপনি লেন্ডার তো তার একটা অ্যাসেট তাকে ফাইন্যান্সটা দিচ্ছে, কিন্তু at the same time তারা কিন্তু আপনার একটা অ্যাসেটও ক্রয় করতেছে একটা 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 সোর্স থেকে, এবং আরেকটা সোর্সে তারা এই অ্যাসেটটা বিক্রি করতেছে, ঠিক আছে। সো এখানে যেটা বললাম যে আপনার ডিফারেন্সটা থাকতেছে, এই ডিফারেন্সটাই আপনার বেসিক্যালি তারা ফ্যাক্টরাইজ করতেছে আপনার ইন্টারেস্ট রেট বা রেটটা ডিটারমাইনের ক্ষেত্রে। এবং অ্যাজ এ বিজনেস ওনার আপনি যখন ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আপনাকে অবশ্যই যে কারণে নিচ্ছেন সেই প্রোডাক্ট বা সেই অ্যাসেট আপনার ব্যাংক আপনাকে কিনে দিবে, নট আপনি কিনতে। প্রশ্নটা পড়ে একটু জবাব দেবেন কাইন্ডলি। Assalamu alaikum. I would like about mortgages. My friend wants take a mortgage house, but there is one problem. Problem is he haven't take any furlough, but his payslip showing that takes furlough. So what he needs to do it? আচ্ছা, আপনার ফ্রেন্ড যদি এমপ্লয়েড হয় সেক্ষেত্রে পেস্লিপের কথাটা আসতেছে। সো উনি যদি ফার্লোতে না থাকেন, কিন্তু ফার্লোতে ওনার পেস্লিপ দেখাচ্ছে ফার্লো, আমার তো মনে হয় এটা এমপ্লয়ের সাথে কথা বলতে হবে যে আমি কাজ করতেছি, বেতন নিচ্ছি, কিন্তু আমার পেস্লিপে কেন ফার্লো আসতেছে। ইট শুড বি স্ট্যান্ডার্ড পে। এটা ফার্স্ট আপনি এমপ্লয়ের সাথে জিনিসটা রিজলভ করতে বলবেন আপনার ফ্রেন্ডকে। আর মর্গেজের ক্ষেত্রে আমরা দেখতেছি ল্যান্ডার স্টিল আপনার মর্গেজ দিচ্ছে রিগার্ডলেস আপনার অ্যাপ্লিকেন্ট ফার্লোতে আছে। মোস্ট অফ দ্য ব্যাংক যেটা করতেছে, আপনার এখন যদি কেউ ফার্লোতে থাকে তখন তারা একটা কনফার্মেশন চায় যে ফার্লো পরে আপনার এমপ্লয় আপনাকে কাজে নিবে। সো এটা একটা কনফার্মেশন লাগবে। সেকেন্ড হলো যে আপনার এই মুহূর্তে আপনি যত বেতন পাচ্ছেন, কোনো ব্যাংক আপনার ওই ইনকামের উপর বেসিস করেই অ্যাসেসমেন্টটা করবে বা মর্গেজ দিবে। কোনো ব্যাংক আছে আপনার যারা আপনার when you are back to normal work সেই ইনকামের বেসিসে তারা ল্যান্ডিং করবে। সো এটা ভ্যারি করতেছে আপনি আসলে কোন ব্যাংকে অ্যাপ্লাই করতেছেন বা কোন ল্যান্ডের কাছে আপনি মর্গেজ নিচ্ছেন। সো ফার্দার থাকলেও মর্গেজ পাওয়া সম্ভব, ইটস পসিবল। আমাদের ইব্রাহিম ইবনে মিয়া ভাই বলেছেন ট্রু ব্যাংক এট ইউকে ইসলামিক মর্গেজ আল রায়ান এন্ড হাবিব ব্যাংক। জুনায়েদ সারোয়ার ভাই যেহেতু দীর্ঘ 10 বছর ধরে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তিনি জানেন 10টি ব্যাংক মর্গেজ হাউস পারচেজ প্ল্যানের উপরে দিচ্ছে। তারা কি হয়তো আপার লিমিট লোয়ার লিমিটের একটা ডিবেট থাকতে পারে, কিন্তু 10টি ব্যাংক এখানে শরিয়া কমপ্লায়েন্স মর্গেজ দিয়ে থাকে। বুঝতে পারছি ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি চাচ্ছি আপনার কনক্লুডিং রিমার্ক প্লিজ। জি, থ্যাংক ইউ রাশিদ ভাই। এই প্রোগ্রামে একজন ব্যাংকের ম্যানেজারকে ইনভাইট করার জন্য। অবশ্যই এটাতে আপনাদের ইচ্ছা এবং
অনুপ্রেরণা ছিল। আমিও যেটা মনে করি যে প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা বিভিন্ন এরিয়াতে কভার করি তাহলে হয়তো আমাদের কমিউনিটিতে এটা ভালো ইম্প্যাক্ট পড়বে, যে সবাই এই জিনিসগুলো জানতে পারবে। আজকে আলোচনাতে আমরা শরিয়া ফাইন্যান্স সম্পর্কে বেশ কিছু জিনিস ডিসকাস করলাম। হয়তো বা পরবর্তী এপিসোড বা প্রোগ্রামগুলোতে যদি আমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি, আমার মনে হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের অনেকটাই ক্লিয়ার হবে যে ফাইন্যান্সের ক্ষেত্রে বা মর্গেজের ক্ষেত্রে ইউকেতে বিভিন্ন রকম সার্ভিস আছে, বিভিন্ন রকম প্রোডাক্টস আছে, বিভিন্ন রকম আপনার লেন্ডিং ফ্যাসিলিটিস আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং যারা এই প্রোগ্রাম দেখতেছে। আপনাদের যদি কোনো বিশেষ এরিয়াতে উপর কোনো আলোচনা করা জরুরি মনে করেন অথবা করতে চান, আমি হ্যাপি আছি ওই বিষয়ের উপর স্পেসিফিক্যালি ডিসকাশন করার জন্য। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ দিতে চাই আমাদের মেহমান মোস্তাফিজ ভাইকে। তিনি আপনাদের সাবজেক্ট চেয়েছেন, কি বিষয়ে আপনার পরামর্শ চান, কি বিষয়ে পরামর্শ দিলে আপনার জন্য ইউজফুল কন্টেন্ট হবে। টিভি3 বাংলার পক্ষ থেকে আমরা মোস্তাফিজ ভাইকে সাথে করে নিয়ে ফিনান্স এবং মর্টগেজের ওই বিষয়ে আপনাদেরকে অ্যাডভাইস করবো ইনশাআল্লাহ। আবারও ধন্যবাদ দিচ্ছি সব দর্শকদেরকে যারা অনুষ্ঠান দেখেছেন। অনুগ্রহ করে অনুষ্ঠানটা শেয়ার করবেন, লাইক করবেন এবং টিভি3 বাংলার ফেসবুক এবং ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করবেন। আগামীকাল টিভি3 বাংলার স্পাইস টক দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Are you investing in property or looking to buy your first home? BENECO Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.